দুদকের ডাকে যাচ্ছেন না বেনজির আহমেদ, আইনজীবীর মাধ্যমে 15 দিনের সময় চেয়ে আবেদন। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অরাজকতা সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনা হবে, সংসদকে জানালেন প্রধানমন্ত্রী। সংসদে কাল 7,97,000 কোটি টাকার বাজেট উপস্থাপন, প্রবৃদ্ধির লক্ষ্য 6.75%। 60 উপজেলায় চলছে ফল ঘোষণা, বিচ্ছিন্ন সংঘাতে নিহত 1, আহত 16, প্রিজাইডিং অফিসার সহ আটক 28। বিজেপির এনডিএ জোটেই নীতিশ নাইডুর আস্থা, টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোদি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অবশেষে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পক্ষ থেকে সাড়া পাওয়া গেছে। 6 জুনের জিজ্ঞাসাবাদ এড়াতে সময় চেয়ে আবেদন করেছেন সাবেক আইজিপি। তার পক্ষে আইনজীবী 15 দিনের সময় চেয়ে এই আবেদন করেন। দুদক কমিশনার জহুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। ফলে কাল দুদকে যাচ্ছেন না বেনজির আহমেদ। শাকেরা আরজুর রিপোর্ট। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দাবি করা হয়, পুলিশের সাবেক আইজি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপরই দেশজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। দুদকে এ নিয়ে আবেদনও করা হয়। অনুসন্ধানে বিপুল পরিমাণ অর্থ সম্পত্তি পেয়ে আদালত বেনজির আহমেদ, তার স্ত্রী, মেয়ে ও কয়েকজন স্বজনের সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। অপর এক আদেশে 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। এরপর 6টি বিও অ্যাকাউন্ট জব্দ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। দুদকের অনুসন্ধান চলাকালে 6 জুন বেনজির আহমেদ ও 9 জুন দুদকে বেনজিরের পরিবারকে তলব করা হয়। এরপর থেকেই গুঞ্জন ওঠে বেনজির আহমেদ দেশে নেই। তবে চাইলে অনুসন্ধান কর্মকর্তা 15 দিন সময় দিতে পারবেন বলে জানিয়েছিলেন দুদক কমিশনার। তার সুযোগ আছে, সে এক মাস সময় চেতে পারবে এবং কমিশন তাকে 15 দিন সময় দিতে পারবে। এই এখতিয়ার কমিশনের আছে। 15 দিন পরেও যদি সে না আসে, তাহলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই। এরই প্রেক্ষিতে বুধবার 15 দিনের সময় চেয়ে দুদকে আবেদন করেন বেনজির আহমেদ। শুনতে পেরেছি যে উনি চিঠি পাঠিয়েছে সময় চেয়ে, আইনে বলা আছে 15 দিন পর্যন্ত সময়। যদি সন্তুষ্ট হয়, অনুসন্ধান কর্মকর্তা সন্তুষ্ট হয়, সে সময় মঞ্জুর করতে পারে। এর আগে দুদকের আইনজীবী জানান, গত 6 মাসে বেনজির আহমেদ তার অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলেছেন, সেই টাকা কোথায় নিয়েছেন সে বিষয়ে খোঁজ চলছে। ভুক্তভোগীরা চাইলে তার বিরুদ্ধে দুদকে অভিযোগ এবং থানায় মামলা করতে পারেন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি ও খালেদা জিয়া তাদের আমলে দেশের নয় ব্যক্তিগত উন্নয়নে করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আওয়ামী লীগ দেশ ও জনগণের কল্যাণে কাজ করে দাবি তার। সংসদের বাজেট অধিবেশনে মালয়েশিয়া কর্মী পাঠাতে অরাজকতা সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনার কথাও জানিয়েছেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। শুরু হলো জাতীয় সংসদের বাজেট অধিবেশন। এটি চলতি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও প্রথম বাজেট অধিবেশন। বৃহস্পতিবার 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। অধিবেশনের প্রথম দিনেই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে নানা বিষয়ে সংসদ নেতার কাছে জানতে চান সংসদ সদস্যরা। জবাবে সরকারি নিয়ম মেনে ও সুযোগ ব্যবহার না করে বিদেশে অবৈধভাবে শ্রমশক্তি পাঠানো বন্ধের প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়া গমনেচ্ছু শ্রমিকদের হয়রানির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। আরেকটা বিষয় আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য সঠিকভাবে বলেছেন যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে, ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যানপাওয়ারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতার সৃষ্টি হয়। প্রতিটি বারই যখনই আলোচনা করে, সরকারি পক্ষ থেকে আলোচনা করে একটা সমাধানে যায়, তখনই কিছু লোক দ্রুত সেখানে ছুটে যায়, যে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে। এবারে কি সমস্যাটা হয়েছে, অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে
অবশ্যই তার বিচার করা হবে। বিএনপি আমলে জনবান্ধব সব পদক্ষেপ বন্ধের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের লাভ বা সুবিধা যাচাই করেই যে কোনো প্রকল্প বাস্তবায়ন করে। প্রকল্প নেবার সময় সবথেকে বেশি যেটা গুরুত্ব দেই সেটা হলো এই প্রকল্পগুলি অন্তত পক্ষে পরিবেশ বান্ধব হতে হবে এবং মানুষের জীবনমান উন্নত হতে হবে, সেদিকে খেয়াল রেখেই আমরা প্রকল্প নিয়ে থাকি। শুধু প্রকল্প নেওয়ার জন্য আমরা নেই না, এমন কোনো বিদেশি অর্থায়নেও যদি প্রকল্প আসে তো সে প্রকল্পগুলি আমরা আগে বিবেচনা করি যে তার কতটুকু আমার দেশের জন্য কার্যকর, এর থেকে জনগণ কি পাবে বা ওই প্রকল্প বাস্তবায়ন হলে তার রিটার্ন কি আসবে, সেগুলো আমরা বিবেচনা করেই তখন গ্রহণ করি। সরকার প্রধান জানান, প্রতিটি জেলায় মেডিকেল কলেজ গড়ার চেয়ে মানসম্মত চিকিৎসক ও সেবা নিশ্চিত করতে চায় সরকার। আর মেডিকেল কলেজগুলিও যে যখন আমরা করছি, অবশ্যই মেডিকেল কলেজ করবার আগে যথাযথ শিক্ষক পাওয়া যাবে কিনা, কত ছাত্র পাওয়া যাবে এবং যারা শিক্ষা নেবে সেখানে সেই হাসপাতাল উপযুক্ত আছে কিনা বা সেই সেবাটা নিতে পারবে কিনা, এই সকল বিষয়গুলি বিবেচনা করেই কিন্তু মেডিকেল কলেজগুলি করা হয়। যেখানে সেখানে যে কোনো সংস্থা বা প্রকল্পের নাম রাখতে বঙ্গবন্ধু বা তার পরিবারের নাম ব্যবহার করা যাবে না বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। এবারে বাজেট 2024-25। কাল সংসদে উঠছে 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট। রেকর্ড 7,97,000 কোটি টাকার নতুন বাজেটে প্রায় 5,07,000 কোটি টাকা যাচ্ছে পরিচালন খাতে। উন্নয়নে বরাদ্দ থাকছে 2,81,000 কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে 5,45,400 কোটি টাকা। প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরা হচ্ছে 6.75%। এবারের বাজেটের প্রতিপাদ্য সুখী সমৃদ্ধ উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। তহিদুর রহমানের রিপোর্ট। বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে, ডলারের বিপরীতে কমছে স্থানীয় মুদ্রার মান, সাথে যোগ হয়েছে উচ্চ মূল্যস্ফীতি। তাই একদিকে আমদানি কমিয়ে রিজার্ভ ধরে রাখার চেষ্টা, অন্যদিকে উৎপাদন ও যোগান বাড়িয়ে সরবরাহ স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ। পাশাপাশি মানুষের উন্নয়ন আকাঙ্ক্ষাও কম নয়। সামষ্টিক অর্থনীতির এমন বাস্তবতার মধ্যে জাতীয় সংসদে উঠছে 2024-25 অর্থ বছরের বাজেট, যার সম্ভাব্য আকার 7,97,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের ঘোষিত 7,61,785 কোটি টাকার বাজেটের চেয়ে 32,242 কোটি টাকা বেশি। নতুন বাজেটে পরিচালন ব্যয় ধরা হচ্ছে 5,06,971 কোটি টাকা, আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি সহ উন্নয়ন খাতে মোট ব্যয় বরাদ্দ রাখা হচ্ছে 2,81,453 কোটি টাকা। রেকর্ড ব্যয়ের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে 5,45,400 কোটি টাকা আয় করতে চায় সরকার। এর মধ্যে এনবিআরকে জোগাড় করতে হবে 4,80,000 কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর থেকে আসবে 15,000 কোটি টাকা, আর কর ব্যতীত নানা খাত থেকে প্রত্যাশা করা হচ্ছে 46,000 কোটি টাকা। রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হলেও অনুদান বাদে ঘাটতি থাকবে 2,56,000 কোটি টাকা, যা মোট জিডিপির 4.6%। এবারও ঘাটতি পূরণ হবে দেশি বিদেশি ঋণে। বিদেশ থেকে 1,27,200 কোটি টাকা এবং 1,37,500 কোটি টাকা নেওয়া হবে দেশীয় ব্যাংক ব্যবস্থা থেকে। সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা 15,400 কোটি টাকা। এদিকে নতুন বাজেট বাস্তবায়ন সম্ভব হলে 2024-25 অর্থ বছরে 6.75% জিডিপি প্রবৃদ্ধির আশা করছে সরকার, আর মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। একদিকে উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ ক্রেতারা নাকাল, অন্যদিকে অর্থনীতির আকার অনুযায়ী রাজস্ব আহরণের গতিও ধীর। এসব মোকাবেলায় আসছে বাজেটে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী। পাশাপাশি সরকারের যে চলমান উন্নয়ন প্রকল্প সেটি যেমন বলবৎ রাখার জন্য বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে, তেমনি সাধারণ মানুষ তথা গরিব মেহনতি মানুষের জন্য বরাদ্দ রাখা হচ্ছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ দফায় 60 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা।
এ ধাপে চেয়ারম্যান পদে 251 জন, ভাইস চেয়ারম্যান পদে 265 জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে 205 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইভিএমে ভোট হওয়া 6টি উপজেলায় ভোট গণনা করা হচ্ছে মেশিনে, বাকি 54টিতে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট গুনছেন নির্বাচনী কর্মকর্তারা। ভেতরে প্রার্থীদের এজেন্টরা আর বাইরে ফলাফলের জন্য অপেক্ষমান কর্মী সমর্থকরা। এর আগে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণের পরিবেশ ছিল শান্তিপূর্ণ, আর ফল ঘোষণা শেষ না হওয়া পর্যন্ত সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। চতুর্থ ধাপে 7টি উপজেলা পরিষদের 6টিতে ইভিএমে এবং বাকি 54টিতে ভোট হয়েছে ব্যালটে। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের অপেক্ষা, নারী ও তরুণী বেশি। নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তুষ্ট ভোটাররা। এই সুবিধা মতো যার যার ভোট সে দিতে আছে, কোনো সমস্যা নাই আমাদের। আইনশৃঙ্খলা সুন্দরভাবে চলছে, কোনো সমস্যা হবে না। পরবর্তী কি হতে জানি না। পরিবেশ ভালো উল্লেখ করে জয়ের বিষয়ে আশাবাদ জানিয়েছেন অনেক প্রার্থীও। ইনশাল্লাহ আমি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত। জয় পরাজয় যাই হোক না কেন আমি মেনে নিব। আমি মনে করি এই প্রশাসন একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করবে বলে আমি বিশ্বাস করি। চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ও বাক্স, সিল, কালি ছিনতাইয়ের জেরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হন কয়েকজন। ওই কেন্দ্রের ভোট গ্রহণ দ্বিতীয়বারের মতো স্থগিত করেছে জেলা ও পুলিশ প্রশাসন। প্রতিপক্ষের বিরুদ্ধে নিজের এজেন্টদের বের করে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের 40টি কেন্দ্র দখলের অভিযোগ তুলেছেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হেলাল উদ্দিন। 40টি কেন্দ্রের পুনর্নির্বাচন দাবি করছে। এই কেন্দ্রগুলোতে আমার ভোটার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। সেখানে নিজেরা তারা ভোট ছাপিয়ে ফেলেছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধভাবে মোবাইল ফোন রাখায় 2 পোলিং এজেন্ট এবং জাল ভোট দেওয়ায় এক যুবককে কারাদণ্ড দিয়েছে আদালত। রংপুরের তারাগঞ্জের কুরসা ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষে আহত হন এক চেয়ারম্যান প্রার্থীর কর্মী। ভোটার কম এসেছেন বন্যা কবলিত সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জের কেন্দ্রগুলোতে। কাল সকাল পর্যন্ত ভোটের মাঠে থাকছে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত 20টি উপজেলায় ভোট গ্রহণে এবারের নির্বাচন শেষ হচ্ছে 9 জুন। রত্না জামান, 21 টেলিভিশন। এদিকে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে বড় কোনো সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ ভোট গ্রহণ হওয়ার সন্তুষ্টির কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সিইসি জানান 5144টি ভোট কেন্দ্রের মধ্যে 2089টির তথ্য অনুযায়ী 34.33% ভোট পড়েছে। ভোটে অনিয়ম ও সহিংসতা করায় 28 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 9 জনকে দেয়া হয়েছে তাৎক্ষণিক কারাদণ্ড, 21 জনকে করা হয় জরিমানা। হাতাহাতি ও সহিংসতায় আহত হয় 16 জন। জাল ভোট দেয় একজন প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। এছাড়া ভৈরবের একটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচনটা কোনো রকম মেজর কোনো ইনসিডেন্ট, আমরা বিশেষ করে সহিংসতা হয়নি, সেটা একদিক থেকে স্যাটিসফাইং একটা ইস্যু। কিন্তু এগুলো বিচার বিশ্লেষণ, এগুলো পলিটিক্যাল বিচার বিশ্লেষণটা আমরা এখন করতে পারবো না। এগুলো অনেক কিছু আছে যারা বিচার বিশ্লেষণ করবেন, তখন ওদের কাছ থেকে যদি আমরা তথ্যপাত্র পাই তাহলে আমরা সেটা। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যেভাবে আশঙ্কা করা হয়েছিল যে উপজেলা নির্বাচন খুবই সংঘাতপূর্ণ, সেটা কিন্তু বাস্তবে হয়নি। কিছু কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। নির্বাচন ছিল শান্তিপূর্ণ। স্থানীয় সরকার নির্বাচনে আমাদের দেশের ইতিহাসে
সহিংসতার উপাদান বেশি এবং প্রাণহানিটা এখানে হয়েই থাকে। তো সেটা বিচার করলে বিগত জাতীয় সংসদ নির্বাচনও কিন্তু পিসফুল একটা ইলেকশন বাংলাদেশে, কোনো ক্যাজুয়ালিটি ছাড়া। এবারও উপজেলায়ও আমরা আজকেও কোনো ক্যাজুয়ালিটির খবর আমরা পাইনি। এবার দৃষ্টি দেব ভারতের নির্বাচন পরবর্তী রাজনীতির দিকে। সকল জল্পনা উড়িয়ে ভারতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটেই আস্থা রাখছেন বিহারের নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। বুধবার দিল্লিতে এনডিএ জোটের বৈঠকে বিজেপির সঙ্গে জোট সরকার গড়তে চিঠিতেও সই করে ফেলেছে তেলেগু দেশম পার্টি ও জনতা দল ইউনাইটেড। শনিবার টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। আশরাফ শুভর রিপোর্ট। বুধবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠকে বসেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতারা। মূলত বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুকে পক্ষে রাখতেই এই বৈঠক, কারণ তাদের ২৮ আসন ছাড়া সরকার গঠন একরকম অসম্ভব। দীর্ঘ আলোচনার পর বিজেপিতেই আস্থা রাখলেন নীতিশ নাইডু। লিখিত চুক্তিও সই করেন দুই নেতা। ফলে লোকসভায় কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটকে বিরোধী দলের বেঞ্চেই বসতে হচ্ছে। এর মধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খড়গের বাড়িতে বৈঠকে বসেন ইন্ডিয়ার ২৬ দলের নেতারা। নীতিশ কুমারকে জোটে টানতে উপপ্রধানমন্ত্রীর পদেরও প্রস্তাব দিয়েছিল ইন্ডিয়া জোট। তবে এখানে শেষ দেখছেন না ইন্ডিয়া জোটের নেতারা। নীতিশ নাইডুর জোট বদলের অতীত ইতিহাস টেনে তারা বলছেন, যে কোনো সময় তাসের ঘরের মতো ভেঙে পড়বে সরকার। এর আগে বুধবার সকালেই ১৭তম লোকসভার মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীতিশ নাইডুর সমর্থন পাওয়ায় প্রধানমন্ত্রী হতে বাধা থাকল না নরেন্দ্র মোদীর। জওহরলাল নেহরুর পর স্বাধীন ভারতে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন মোদী। শনিবারই হতে পারে তার শপথ অনুষ্ঠান। আশরাফ শুভ, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কোরবানির পশুবাহী ট্রাকে চাঁদাবাজির বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, গাড়িতে ব্যানার লাগানোর নির্দেশ। কাঁচের তৈরি ভবন বাড়াচ্ছে তাপমাত্রা, হিট আইল্যান্ড হয়ে উঠছে ঢাকা। আবার আমন্ত্রণ রাত ১১টার একুশে সংবাদে। যে কোনো উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ রক্ষার দিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্য উৎপাদনে রাসায়নিক ব্যবহারের বিকল্প ভাবারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। এছাড়া ব্যক্তি পর্যায়ে প্লাস্টিক বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহারে জোর দেন সরকার প্রধান। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। পরিবেশ দূষণের কারণ ও দূষণ থেকে বাঁচার উপায় খুঁজে বের করা এবং মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করে তুলতে প্রতি বছর ৫ জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য কর্মভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ৩ ক্যাটাগরিতে পরিবেশ রক্ষায় অবদান রাখছেন এমন কয়েকজনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। পরিবেশ প্রতিবেশ রক্ষা প্রতিটি নাগরিকের দায়িত্ব। প্রত্যেককে গাছ লাগানোর আহ্বান বঙ্গবন্ধু কন্যার। সামাজিক বনায়নে মাত্র ৩০ ভাগ তারা লভ্যাংশ পেত, আমি এটাকে ৭০ ভাগ করে দিই, যার ফলে আপনারা দেখেন ৯ লাখ, ৮ লাখ, ৭ লাখ, এরকম ৪ লাখ এক একজনের টাকা পাচ্ছে। এটা করার ফলে কিন্তু সকলে একটা আন্তরিকতার সাথে করে। উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ রক্ষার বিষয়ে সতর্ক দৃষ্টি দেওয়ার কথা বলেন সরকার প্রধান। যে কোনো উন্নয়ন পরিকল্পনা, সেই পরিকল্পনায় অবশ্যই আমাদের পরিবেশ রক্ষার বিষয়টা, এবং যদি কোথাও আমাদের জায়গার জন্য গাছ কাটতে হয়, তো যত গাছ কাটবে তার থেকে ৩ গুণ বেশি গাছ তারা লাগাবে, এই শর্তটা কিন্তু আমরা জুড়ে দিই। ২০১৩ সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা,
তাছাড়া আমাদের বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ সেগুলি আগুনে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা। হাজার হাজার বৃক্ষ, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত, বিএনপি এরা সেই সময়। অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে উৎপাদনে রাসায়নিক ব্যবহারের বিকল্প ভাবার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আহ্বান জানান ব্যক্তি পর্যায়ে পলিথিনের ব্যবহার কমাতে। যা একবার ব্যবহার করলেও সেটা পরিবেশ দূষণ করবে না, এটা মাটির সাথে মিশে যাবে। আমরা এই পাটের থেকে বা বিভিন্নভাবে এগুলি প্রস্তুত করা, সেগুলি ইতিমধ্যে আবিষ্কার হয়েছে। এগুলি যাতে কমার্শিয়ালি ব্যবহার হয় তার জন্য ইন্ডাস্ট্রির সাথে যুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে আমরা সেভাবে ব্যবহার করতে পারবো। খেয়াল রাখতে হবে যে অতিমাত্রায় রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিকভাবে এগুলি মোকাবেলা কীভাবে করা যায়। পরে শেরেবাংলা নগরে পরিবেশ ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ মেলা চলবে ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত এবং বৃক্ষ মেলা চলবে ৫ থেকে ১৩ জুলাই পর্যন্ত। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। কোরবানির পশু বহনকারী গাড়ি হাটে পৌঁছতে রাস্তায় কোনো বাধার সম্মুখীন যেন না হয় সেদিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কড়া নজর রাখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোরবানির পশুবাহী গাড়ি নিশ্চিন্তে যে কোনো হাটে যেতে পারবে। চাঁদাবাজির মতো কোনো ঘটনা ঘটাতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তা প্রতিহত করে ব্যবস্থা নেবে। পশুবাহী গাড়ি যেই হাটে যাবে সেই হাটের নাম সহ গাড়ির সামনে ব্যানার লাগিয়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পশুবাহী গাড়ি যেখানে যেতে চাবে সেখানে তার একটা বোর্ড সে লাগিয়ে রাখবে, একটা ব্যানার কিংবা একটা বোর্ড লাগিয়ে রাখবে যে ওই পশুর হাটে আমরা যাব। এর আগে কেউ থামাতে পারবে না, যে থামাবে তাকেই পুলিশ তাকে তার ব্যবস্থা নেবে, মানে নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেবে। আর চাঁদাবাজি যেখানেই হয় নিরাপত্তা বাহিনী তার ব্যবস্থা নেবে। থ্যাংক ইউ। ক্ষমতায় থাকার জন্য বর্তমান সরকার বেনজির আজিজদের ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওলামা দল আয়োজিত আলোচনায় যোগ দেন মির্জা ফখরুল। বেনজির সাহেব তিনি ছিলেন পুলিশ বাহিনীর প্রধান, র্যাবের প্রধান। তার বিরুদ্ধে যখন সমস্ত কাগজ পত্রিকাগুলোতে তার অপকীর্তি, তার চুরি, তার দুর্নীতি বেরিয়ে আসছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলছেন সে কি আওয়ামী লীগ করে? আওয়ামী লীগের নাম ছিল কিনা জানি না, আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন। গত এক দশকে রাজধানীতে ব্যাপক হারে বেড়েছে কাঁচের তৈরি ভবন নির্মাণ। বিশেষজ্ঞরা বলছেন এতে সৌন্দর্য বাড়লেও একই সাথে বাড়ছে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। এসব ভবন সূর্যের তাপ বেশি শোষণ করায় তাপমাত্রা কয়েক গুণ বেড়ে যায়। হিট আইল্যান্ডে পরিণত হচ্ছে ঢাকাসহ পুরো দেশ। পরিবেশের জন্য ক্ষতিকর ভবন নির্মাণ বন্ধে বিধিমালায় সুস্পষ্ট নির্দেশনার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। বিশ্ব পরিবেশ দিবসে শিউলি শবনমের বিশেষ প্রতিবেদন। শীতের সময় 0 ডিগ্রি তাপমাত্রায় আবহাওয়া গরম রাখতে এবং ঘরের ভেতর সূর্যের আলোয় উত্তপ্ত রাখতে বিশ্বের শীত প্রধান দেশগুলোতে মূলত কাচের বাড়ি বানানোর প্রচলন শুরু হয়। কিন্তু পশ্চিমা দেশগুলোর অনুকরণে চকচকে রূপ ও আভিজাত্য ফুটিয়ে তুলতে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরেও আধুনিক নির্মাণ শৈলীর বহুতল কাচের ভবন তৈরিতে ঝুঁকছে ভবন মালিকরা। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাণিজ্যিক স্থাপনা সব জায়গায় কম খরচে সৌন্দর্য বাড়াতে জনপ্রিয়তা পেয়েছে অপরিকল্পিত কাচের ব্যবহার। এটা আসলে দৃষ্টিনন্দন, দেখতে ভালো লাগে, চাকচিক্য আছে, এজন্য মানুষ এটার পেছনে খুব অতি দ্রুতই ছুটে যায়। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের নাতিশীতোষ্ণ আবহাওয়া কাচের ভবন তৈরির অনুপযোগী। এখানে সূর্যের আলোর তীব্রতা বেশি থাকায় কাচের ব্যবহার তাপমাত্রাকে আরও বাড়িয়ে দেয়। কাচের ভবনগুলো শীতল রাখতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার পরিবেশকে আরও এক ধাপ উত্তপ্ত করে।
রাজধানী সহ সারা দেশে তাপমাত্রা বাড়ার পেছনে কাচের ভবন অন্যতম কারণ বলেও মনে করছেন তারা। রাজধানীর গুলশান, বনানী, উত্তরা, পল্টন, মতিঝিল, কারওয়ান বাজার এলাকায় কাচের ভবনের আধিক্য বেশি চোখে পড়ে এবং এসব ভবনের পাশে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি বলে গবেষণায় উঠে এসেছে। অপরিকল্পিত কাচের ব্যবহারের মাশুল গুনতে হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন পরিবেশবিদরা। কাচের ব্যবহার বৃদ্ধি পাওয়ার কারণে সূর্যের আলো কাচ ভেদ করে ভিতরে প্রবেশ করে তাকে উত্তপ্ত করছে, তাপমাত্রা সেখানে ট্র্যাপ হয়ে যায়। সেটি থেকে বাঁচার জন্য এয়ার কন্ডিশনিংয়ের ব্যবহার অনেক বৃদ্ধি পায় এবং এয়ার কন্ডিশনিংয়ের যে ক্যাপাসিটি সেটিকে কয়েক গুণ বেশি বৃদ্ধি করতে হয়। অন্যদিকে বাইরের এসির ঠিক আউটডোরটি যেখানে থাকছে সেখানে উত্তপ্ত হয়ে যায়। তাপমাত্রা কমানো সহ পরিবেশের বিবিধ ক্ষতি কমাতে পরিবেশ বান্ধব বিকল্প বাড়ি তৈরির উপর জোর দেন তারা। আমার যে দেশজ উপকরণ, দেশজ প্রক্রিয়া এবং আমার যে তাপমাত্রা পরিবেশ তার সাথে সামঞ্জস্যপূর্ণ করা বাধ্যবাধকতা করতে হবে। বিদেশের অনুকরণের হুবহু কপি করে যেটা বসানো সেটাকে অবশ্যই পরিত্যাজ্য। ভবন কে কিভাবে নির্মাণ করবে আইনে এমন কোনো বাধ্যবাধকতা না থাকায় অনিয়ন্ত্রিত কাচের ব্যবহার বাড়ছে। ইমারত নির্মাণ বিধিমালা সংশোধন করে ভবন নির্মাণ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা জরুরি বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা। অনিয়ন্ত্রিতভাবে হলে নানান ধরনের দুর্যোগ হতে পারে এবং আমাদের শহরের প্রেক্ষিতে কতটুকু পরিমিত সেটা আমাদের এই নীতিমালার মাধ্যমে নির্ধারণ করে দেওয়া উচিত। এখন এটা ক্লিয়ারলি নাই, বিএনবিসি এবং ইমারত নির্মাণ বিধিমালায় নাই, আবার নিষেধও করা নাই। সেই কারণে এই সুযোগটা নিয়ে আমাদের এই অনেকগুলো ভবন হয়ে গিয়েছে। একই সঙ্গে ইমারত নির্মাণ উপকরণ ও স্থাপত্যের নজরদারি বাড়ানোর তাগিদ নগর বিশেষজ্ঞদের। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। এবার বিকাশ ঈদ কেনাকাটার খবর। ঈদুল আজহায়ও আনন্দ বাড়াতে নতুন পোশাক কেনেন অনেকেই। ছেলে মেয়ে ছোট বড় সবার জন্য তাই নতুন পোশাকের সমাহার ঘটিয়ে থাকে ফ্যাশন হাউসগুলো। আর এই আনন্দে সামিল হয়ে কেনাকাটায় 10% ক্যাশব্যাক দিচ্ছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। ধনী গরিব ভেদাভেদ ভুলে পরস্পরকে বুকে টেনে নেয়ার দিন হলো ঈদের দিন। সেই খুশিকে বরণ করতে ফ্যাশন ব্র্যান্ড র নেশন লাইফস্টাইলে নিয়ে এসেছে বৈচিত্র্যময় পোশাকের সংগ্রহ। রাজধানীর আদাবর 1-এর প্রতিষ্ঠানটির আউটলেটে ছেলেদের ঈদ কালেকশনে এবার এসেছে নতুন সব ডিজাইন। আছে পাঞ্জাবি, স্লিম ফিট এবং রেগুলার ফিট শার্ট, টি শার্ট, পলো শার্ট। আমাদের ঈদ উপলক্ষে অনেক কালেকশন আসছে, যেমন পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, পোলো টি শার্ট। মেয়েদের কুর্তি, 2 পিস, 3 পিস, 1 পিস, টপস এবং কাফতানে আছে কাপড় ও রঙের বৈচিত্র্য। আমাদের কাছে 2 পিস আছে, 3 পিস আছে, 1 পিস আছে, তারপর লং শার্ট, টি শার্ট, টপস, শার্টস। এখন পর্যন্ত মোটামুটি চলছে, বাট আরও পরবর্তীতে হয়তো আরও বেশি সেল। শোরুমটিতে কেনাকাটায় বিকাশ পেমেন্টে গ্রাহকরা উপভোগ করতে পারছেন দিনে 100 এবং ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পেমেন্ট করলে 200 টাকা পর্যন্ত ক্যাম্পেইন ক্যাশব্যাক করবে, সেটা হচ্ছে পুরো কুরবানির টাইম জুড়ে। তো ফার্স্ট ডে সে 100 টাকা ক্যাশব্যাক করে, পরবর্তী দিন সে 100 টাকা ক্যাশব্যাক করে পেমেন্টের উপরে। আলহামদুলিল্লাহ, যারা হচ্ছে যে আমরা নিজেরা অফার করছি, অফার করার পর কাস্টমার আগ্রহ প্রকাশ করতেছে। অফারের মেয়াদ চলবে ঈদের দিন পর্যন্ত। মিনালা দীপা, একুশে টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা করতে হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এখনও পানিবন্দী সিলেটের 6 লাখ মানুষ, আশ্রয় কেন্দ্রে স্যানিটেশন সহ খাবার সংকট। নিজেকে বাঁচাতে গাজা যুদ্ধ দীর্ঘায়িত করছে নেতানিয়াহু, বিস্ফোরক মন্তব্য করলেন বাইডেন। দেখছেন রাত 11টার 21 সংবাদ। সিলেটের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত।
জেলার ৭৮ ইউনিয়নের ৬ লাখ মানুষ এখনও পানিবন্দী। এছাড়া নগরীর উপশহর সহ কিছু এলাকা থেকে পানি নামলেও সুবহানীঘাট সহ অন্যান্য স্থানে এখনও আছে। স্যানিটেশন, বিশুদ্ধ পানি ও খাবার সংকটে ৫৭১টি আশ্রয়কেন্দ্রে আছেন ৪,৫৫৭ জন বন্যার্ত মানুষ। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা লিসা। কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেটের জকিগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ উপজেলার লাখো মানুষ এখনো পানিবন্দী। ভিতরে এলাকার বন্যায় খুব বেশি মানুষের ক্ষতিগ্রস্ত আর পানি মানুষের বাড়িঘর ডুবে আনে গিয়া। পানিটার বাঙ্গন ধরছে, উপরে ভারী ডল নামছে না, আর যদি আরো 2-1 দিন নামতো তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হইল অনেক মানুষের। সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসায় সিলেট নগরীতে পানি কমছে। তবে স্যানিটেশন, বিশুদ্ধ পানি এবং খাবার সংকটের কথা জানিয়েছে বন্যার্ত ও আশ্রিতরা। আমাদের নিচু অঞ্চল যেমন সি ব্লকের 37, ডি ব্লকের 14 নম্বর রোড সহ 27 সহ অনেক এলাকায় হাঁটু পানি আছে, অনেক রাস্তায় যে ময়লা পানি ঢুকতেছে, এগুলো ব্যবহার করতে পারতেছি না। উপরে তো আবার পরিষ্কার করে আবার এখন আবার রাত্রে আবার পানি বাড়ছে। 3টার সময় পানি, 4টার সময় পুরা রাস্তা উড়াত পানি হয়ে গেছে। হয়তো আমরা উঠছি, উঠে মালটাল আটাইছি, উপসারবাসী অনেক সমস্যার মধ্যে আছেন। নগরীকে রক্ষায় 20 কিলোমিটার নদী খনন ও বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। এই মুহূর্তে আমাদের করণীয় হলো যে এলাকায় পানি নেমে যাবে সাথে সাথে আমরা এই এলাকাটাকে ক্লিন করে ফেলবো। ক্লিন করে যেখানে ময়লা আবর্জনা আছে, ময়লা আবর্জনাগুলো সরানো আমাদের প্রথম দায়িত্ব। সাথে সাথে এই এলাকাগুলোয় আমরা কিছু ব্লিচিং ছিটিয়ে দিব, যাতে করে কোনো রিক জীবাণু কোনো ধরনের ক্ষয়ক্ষতি না করতে পারে। সুরমা নদী 20 কিলোমিটার, আমরা এটা যদি খনন করতে পারি, আমাদের বিশ্বাস যে এই যে ফ্লাশ ফ্লড হয়, পানিটা খুব দ্রুত নেমে যাবে। সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় 143 মিলিমিটার বৃষ্টিপাত হলেও নতুন করে পানি বাড়েনি। মাসুমা লিসা, 21 টেলিভিশন। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে তিতাস গ্যাস। দুপুরে দনিয়া এলাকায় একই ব্যক্তির মালিকানাধীন 3টি ভবনে কয়েকটি বৈধ গ্যাস সংযোগের সাথে অনেকগুলো অবৈধ সংযোগ খুঁজে পায় তিতাসের অভিযানকারী দল। পরে প্রতিটি বাড়ির গ্যাস সংযোগ খুলে নেন দলের সদস্যরা। পরে তিতাস কর্মকর্তারা জানিয়েছেন, আইন অনুযায়ী বাড়ির মালিককে জরিমানার পর বৈধ সংযোগগুলো ফিরিয়ে দেওয়া হবে। এছাড়া এদিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের 18টি অভিযানকারী দল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে। ৩,৫০০ প্রতিযোগীর অংশগ্রহণে 7 জুন রাজধানীতে হবে জয় বাংলা ম্যারাথন 2024। এই উপলক্ষে জার্সি উন্মোচন করেছেন পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের সভাপতি ও অতিরিক্ত আইজিপি বনোজ কুমার মজুমদার। রাজধানীর হাতিরঝিলে ম্যারাথন প্রতিযোগিতার সকল আয়োজন সম্পন্ন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দৌড়বিদদের নিরাপত্তা নিশ্চিতে একাধিক মেডিকেল টিম, হাইড্রেশন পয়েন্ট ও অ্যাম্বুলেন্স সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ম্যারাথন চলাকালীন সময়ে যান চলাচলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাফিক পুলিশ। জয় বাংলা ম্যারাথন প্রতিযোগীদের 3 ঘন্টা 40 মিনিটের মধ্যে 21.95 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। ম্যারাথন শুরু হবে হাতিরঝিলের মেরুলবাড্ডা পয়েন্টে এবং শেষ হবে অ্যাম্ফি থিয়েটারের সামনে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দুদকের ডাকে যাচ্ছেন না বেনজির আহমেদ, আইনজীবীর মাধ্যমে 15 দিনের সময় চেয়ে আবেদন। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অরাজকতা সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনা হবে, সংসদকে জানালেন প্রধানমন্ত্রী। সংসদে কাল 7,97,000 কোটি টাকার বাজেট উপস্থাপন, প্রবৃদ্ধির লক্ষ্য 6.75%। 60 উপজেলায় চলছে ফল ঘোষণা, বিচ্ছিন্ন সংঘাতে নিহত 1, আহত 16, প্রিজাইডিং অফিসার সহ আটক 28। বিজেপির এনডিএ জোটেই নীতিশ নাইডুর আস্থা, টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোদি। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।